রিসেন্টলি বাংলাদেশের উপরে আমেরিকা যে ট্যারিফ ইম্পোজ করেছে এটা নিয়ে অনেকেই আলাদা আলাদাভাবে আলোচনা করতেছেন। কিন্তু আমরা কি কখনো ডিপলি একটু ভেবে দেখেছি যে এই যে আমেরিকা যে ট্যারিফটা ইম্পোজ করলো এটা কি আসলেই বাংলাদেশের জন্য প্রবলেম? আর যদি প্রবলেম হয়েই থাকে তাহলে কতটুকু প্রবলেম? যদি ট্যারিফের চার্টটা দেখে থাকি যে বাংলাদেশের উপরে 37% ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, যেখানে ইন্ডিয়া 26%, নেক্সট আছে পাকিস্তান 29%। আদার কান্ট্রিগুলোকে যদি বাদও দেই, এই দেশগুলোর সাথে বাংলাদেশের অনেক প্রচুর পরিমাণে কম্পিটিশন করার প্রয়োজন হয়ে থাকে। সো বাংলাদেশ ১০০ টাকার প্রোডাক্ট যদি এক্সপোর্ট করে থাকে তাহলে সেখানে 37% আমাদের ট্যারিফ পে করতে হবে, যেটা আগে ১৫ টাকা পে করতে হইতো। এই যে যে বাম্প আপ করেছে, এইটা আমাদের দেশের অর্থনীতিতে কত ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারবে? অথবা যদি একটু ভিন্নভাবে বলি, এই যে যে ট্যারিফটা ইম্পোজ করা হইলো, এই ট্যারিফটার আউটকামটা কি? এইটার ফলে বাংলাদেশ আসলে কতটুকু নেগেটিভ বা পজিটিভ চ্যালেঞ্জের মুখে পড়ল? সর্বপ্রথম এবং ডিরেক্ট ইম্প্যাক্ট হচ্ছে বাংলাদেশের যে পণ্যটা আমেরিকায় এক্সপোর্ট করা হইতো, আমেরিকান মার্কেটে বাংলাদেশের পণ্যের দাম বেড়ে যাবে। যখন আমাদের পণ্যের দাম বেড়ে যাবে তখন আমাদের যারা কম্পিটিটর আছে তারা আমাদের মার্কেট শেয়ারটাকে ক্যাপচার করে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে, বিকজ এটা পুরো মার্কেটটাই হচ্ছে কম্পিটিটিভ মার্কেট। সো সেই ক্ষেত্রে নির্দ্বিধায় বলা যায় যে আমেরিকান মার্কেটে একটা বড় ধরনের কম্পিটিশন ফেস করতে যাচ্ছে, এবং এই কম্পিটিটিভ মার্কেট থেকে বেঁচে থাকার ফার্স্ট ফর্মুলাটা হচ্ছে অল্টারনেটিভ মার্কেট খুঁজে বের করা। কিন্তু সবাই তো অল্টারনেটিভ মার্কেটে কম্পিট করার চেষ্টা করবে। সো দের ইজ এ লট অফ চ্যালেঞ্জ ইন ফাইন্ডিং অল্টারনেটিভ মার্কেটস। এক্সপোর্ট মার্কেটটা ধরে রাখতে না পারলে আমাদের ডোমেস্টিক্যালি যে প্রোডাকশন লেভেলটা আছে এই লেভেলটা কমে যাবে, যেটাকে সিম্পলি আমরা বলতে পারি যে জিডিপি গ্রোথ রেটটা লো হয়ে যাবে, ট্রেড গ্রোথটা লো হয়ে যাবে, আর এই রিডিউসড ট্রেড গ্রোথটা কিন্তু আমাদের অর্থনীতিকে ছোট করে ফেলবে। খরচ বেড়ে যাওয়ায় বাইরের দেশ থেকে বাংলাদেশে অর্ডার কম নিবে। যেহেতু অর্ডার কম নিবে, কাজ কম থাকবে, আলটিমেটলি ইম্প্যাক্ট ফেলবে গার্মেন্টস এমপ্লয়ীদের উপরে, যে যাদের এমপ্লয়মেন্টটা এখন ফ্রিলি, যে এমপ্লয়মেন্টটা হচ্ছে ফ্রিলি অর্থ এই অর্থে যে চাইলেই কেউ গার্মেন্টসে জব করতে পারে, কিন্তু সেই সেক্টরটাও শ্রিঙ্ক হয়ে যাবে। বিদেশ থেকে যতভাবে কারেন্সি, ফরেন কারেন্সি একটা দেশে আছে তার মধ্যে একটা হচ্ছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো যে বিদেশি মানুষ সরাসরি একটি দেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করে, এখানে বিনিয়োগ করে এবং তারা প্রোডাক্টটা প্রোডাকশন করে। তো যেহেতু বাংলাদেশের থেকে পণ্যটা যখন বিশ্বের বিভিন্ন দেশে যাবে, খরচটা বেড়ে গেল, তখন বিদেশিরাও আমাদের দেশে আসতে অনীহা তৈরি হবে। আলটিমেটলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কম আসবে এবং আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণটা সেটাও কমে যাবে। ফরেন কারেন্সি রিজার্ভের সাথে সরাসরি একটা কানেকশন আছে কারেন্সি ডেপ্রিসিয়েশনের, যে আমাদের টাকার যে মূল্যমানটা, এই মূল্যমানটা কমে যাবে। আলটিমেটলি সবগুলোকে একত্রে বলতে গেলে এরকম হয় যে আমরা একটা হিউজ ইকোনমিক প্রেশারের মধ্যে পড়তে যাব যদি আমরা আমেরিকান মার্কেটটা হারিয়ে যাই। পুরো অর্থনীতিকে বুঝতে গেলে আমাদের প্রথমেই যেটা বুঝতে হবে যে হাউ ইন্টারন্যাশনাল বিজনেস ওয়ার্কস, আন্তর্জাতিক বাণিজ্যটা কিভাবে কাজ করে। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে আমেরিকান যে প্রেসিডেন্টরা প্রিভিয়াসলি তারা যেই ফর্মুলায় তাদের কান্ট্রিকে ডোমিনেট করতো, ফরেন পলিসিগুলো ডিটারমিন করতো, ট্রাম্প ভদ্রলোক এসে কিন্তু সেই একই পলিসিতে আগাচ্ছেন না। অর্থাৎ আগের প্রেসিডেন্টগুলোর ফর্মুলা আর বর্তমান প্রেসিডেন্টের ফর্মুলা একটু ডিফারেন্ট, কারণ ট্রাম্প হচ্ছে পুরোপুরি বিজনেসম্যান। সো সে বিজনেস ওয়ার্ল্ডের যে থিওরিগুলো আছে সে সেই থিওরিও অ্যাপ্লিকেশন করে সে তার নিজের মার্কেটটাকে স্টেবল করার চেষ্টা করছে। এজন্য আমাদের প্রথমেই সিম্পল যে ডোমিনেন্ট থিওরিজ অন ইন্টারন্যাশনাল ট্রেড থিওরি বা আন্তর্জাতিক বাণিজ্যের যে বেসিক থিওরিগুলো আছে তার মধ্যে দুই একটা থিওরি বুঝে নেওয়া দরকার। এখানে আমরা থিওরির কোনো ক্লাস নিব না, সিম্পলি আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব যে কিভাবে ইন্টারন্যাশনাল থিওরি আমাদের সাজেশন দেয়। ইন্টারন্যাশনাল যতগুলো থিওরি আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড হচ্ছে অ্যাডাম স্মিথের অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরি। অ্যাবসোলিউট অ্যাডভান্টেজ থিওরিতে অ্যাডাম স্মিথ বলতে চাচ্ছেন যে যে কোনো দেশ স্পেশালাইজড যেই গুডস অ্যান্ড সার্ভিসে পারে সে স্পেশালি ওই কাজটা করবে, করলে কি হবে, সে যেহেতু ওই কাজটা ভালো পারে তাহলে তার কস্ট অ্যাডভান্টেজ হবে, অর্থাৎ কম খরচে সে উৎপাদন করতে পারবে। কম খরচে উৎপাদন করলে এফিসিয়েন্সি লেভেল বেশি হবে এবং এই এফিসিয়েন্সি লেভেলটা তার নিজের দেশের অর্থনীতির উন্নয়ন বা কল্যাণে তারা ব্যয় করতে পারবে। সেকেন্ড থিওরিটা হচ্ছে ডেভিড রিকার্ডোর কম্পারেটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ তুলনামূলক লাভ। এই কম্পারেটিভ অ্যাডভান্টেজ থিওরিটা কিন্তু ওই অ্যাবসলিউট অ্যাডভান্টেজ অ্যাডাম স্মিথের থিওরির উপর ভিত্তি করেই করা, এবং ওনার সাজেশন হচ্ছে
যে যদি এই অ্যাবসোলিউট অ্যাডভান্টেজের উপর ভিত্তি করে গুডস অ্যান্ড সার্ভিসেসগুলো প্রোডাকশন করা হয়, তাহলে প্রত্যেকটা দেশ কী করবে, যে যেই কাজে ভালো আছে সে সেই কাজে স্পেশালাইজ হবে, স্পেশালাইজড হয়ে হাইয়েস্ট ইফিসিয়েন্সিতে যার যার প্রোডাক্ট সে প্রোডাকশন করবে। এবং এটা কি করবে, যে এক দেশ যে কাজটা ভালো পারে সেই কাজটা করে এক্সেস অ্যামাউন্টস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস সে অন্য দেশের সাথে ট্রেড করবে। এই ট্রেড করার দ্বারা বোথ কান্ট্রি বেনিফিট হবে। সর্বশেষ ৩ নাম্বার যে থিওরিটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ফ্যাক্টর এন্ডাউমেন্টস থিওরি বা ফ্যাক্টর প্রপোর্শনস থিওরি গিভেন বাই হেক্সার অলিন। সো হেক্সার অলিনের সাজেশনটা হচ্ছে যে এখানেও অ্যাবসোলিউট আর কম্পারেটিভ অ্যাডভান্টেজের কিছুটা ব্যাকগ্রাউন্ড আছে, যে একটা দেশ ওই পণ্যই এক্সপোর্ট করবে যেই পণ্যটা তাদের ন্যাচারালি অ্যাবান্ডেন্ট। আর একটা জিনিস হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, যেগুলো আছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এইগুলা যেগুলা চিপ সেই জিনিসগুলা নিয়েই তারা কাজ করবে। যেগুলা কস্টলি, যেগুলা ন্যাচারালি অ্যাবান্ডেন্ট না, ওই কান্ট্রি ওই প্রোডাক্টগুলো নিয়ে অত বেশি আকারে কাজ করবেন না। এখন এই সবগুলো থিওরিকে যদি আমরা একত্রে করি তাহলে কম্বিনেশন কি দিচ্ছে, যে আমাদের এক্সপার্টিস দরকার, তারপরে আমরা লেস এফিসিয়েন্ট যেই প্রোডাক্টসগুলো আছে এগুলো আমরা প্রোডাকশনে যাব না, এগুলা যারা এফিসিয়েন্ট তাদের থেকে ইম্পোর্ট করে আনবো, আর আমরা এক্সপোর্ট করবো কোনটা, যেইটায় আমরা খুব বেশি এফিসিয়েন্ট। এখন বাংলাদেশে কি ঘটে সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেই। যেমন ধরি এসি মার্কেট নিয়ে কথা বলবো। এসি মার্কেটে কি হয়, বাংলাদেশে যে ব্র্যান্ডগুলো আছে ওয়ালটন, ভিশন, এরা হচ্ছে চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসে। আর ইউএস বা আদার কান্ট্রির যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো কিন্তু ওরা ওদের প্রোডাক্টের পিছনে কাজ করতে করতে হাইয়েস্ট লেভেল অফ এফিসিয়েন্সিতে চলে গেছে। কিন্তু বাংলাদেশের যে ওয়ালটন, ভিশন, এরা যে কাজগুলো করতেছে এরা কিন্তু নিজেদের লেভেলটা এফিসিয়েন্ট না। এরা চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতেছে, কেউ সরাসরি ইম্পোর্ট করে, কেউ বাংলাদেশে এনে অ্যাসেম্বল করে নাম দিয়ে দিচ্ছে ওয়ালটন। কিন্তু ওয়ালটনের কোনো কোম্পানি কিন্তু বলতে পারবে না যে আমরা এই প্রোডাক্টটা তৈরি করেছি, অর্থাৎ উই আর এক্সপার্ট অ্যাট প্রডিউসিং এসি। সো এই ধরনের এই যে ফলস ধরনের যে এক্সপার্টিস আমরা শো করতেছি, যার কারণে কিন্তু বাংলাদেশ একটা এসি তৈরি করে বিদেশে এক্সপোর্ট লেভেলে যেতে পারতেছে না। এই যে এক্সপোর্ট লেভেলে যেতে পারতেছে না, এটার মূল কারণটা হচ্ছে কি, এফিসিয়েন্সির ঘাটতি। এখন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হোক, যেহেতু এফিসিয়েন্সির ঘাটতি আছে, সে যখনই একটা জায়গায় এক্সপোর্ট ট্যারিফ এরকম বিভিন্ন ব্যারিয়ার বাড়াই দিল, তখন আর এই প্রোডাক্টটা মার্কেটে আর টিকে থাকতে পারতেছে না। কেন টিকে থাকতে পারতেছে না? কারণ হচ্ছে আমার বেসিক যেটা ইন্টারন্যাশনাল থিওরির ফাউন্ডেশনটাই হচ্ছে যে আপনার যে প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করবেন হাইয়েস্ট লেভেল অফ এফিসিয়েন্সি থাকতে হবে। কিন্তু আমাদের প্রশ্ন যে সেই এফিসিয়েন্সি লেভেলটা আছে কি না। আর সেকেন্ড জিনিস হচ্ছে, আমরা যে গার্মেন্টস ফ্যাক্টর নিয়ে এই ট্যারিফ কোটা নিয়ে আমরা বেশি আলোচনা করতেছি, আমাদের কিন্তু লেবার কস্ট লো, কিন্তু লো হওয়ার পরেও এটা কিন্তু একদম নিচুর দিকের লেবার। এবং অন্যান্য দেশের যে লেবার কস্টটা হাই কেন, কারণ তারা হচ্ছে এফিসিয়েন্ট ওয়ার্কার। ওইখানে লেবার কস্ট হাই হলেও তাদের কিন্তু এফিসিয়েন্সি লেভেল হাই হওয়ার কারণে তাদের ওই হাই কস্টের দ্বারা তারা ওটা পুষিয়ে নিতে পারতেছে। কিন্তু আমরা কিন্তু এটা পুষিয়ে নিতে পারতেছি না। আমরা ওই লো লেবার কস্টের উপর ভর করেই আমরা ইন্টারন্যাশনাল মার্কেট ক্যাপচার করতে চাই। এখন যখন ট্যারিফ ব্যারিয়ার দিয়ে দিল, ওই লো কস্টের আমরা লেবারকে কম দিচ্ছি, কিন্তু ব্যারিয়ারটার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে এখন আমরা ধরা খেয়ে যাচ্ছি। তাহলে একটা প্রশ্নের মাধ্যমে সমস্যার সমাধান করি। আমাদের এক্সপার্টিস কোথায়, কস্ট অ্যাডভান্টেজ কোথায়, এফিসিয়েন্সি কোথায়? যেই জিনিসগুলো আমরা এক্সপার্টিস এনশিওর করতে পারবো, কস্ট অ্যাডভান্টেজ এনশিওর করতে পারবো এবং হাইয়েস্ট এফিসিয়েন্সি লেভেল এনশিওর করতে পারবো, ওইটাতেই আমরা মার্কেটে টিকে থাকবো। তাতে আমাদের ট্যারিফ ব্যারিয়ার থাকুক বা না থাকুক, বেশি দাম হলেও আমরা যে ওই যে জাপানিজ প্রোডাক্টগুলো যে ইম্পোর্ট করি বা আমরা ব্যবহার করি, বেশি টাকা দিয়ে কিনি কেন? কারণ ওই প্রোডাক্টগুলোর এফিসিয়েন্সি লেভেলটা খুবই হাই, এক্সপার্টিস লেভেলটা খুবই হাই। যার কারণে আমাদের এই লেবার প্র্যাকটিসটা আমাদের এফিসিয়েন্সি হাইয়েস্ট লেভেলে নিয়ে যেতে হবে। এফিসিয়েন্সি যখন হাইয়েস্ট হবে তখন এই লেবারটা আমরা বাংলাদেশে যদি কোনো কারণে ব্যবহার করতে না পারি, লেবারকে আমরা এক্সপোর্ট করতে পারবো। এই লেবারটা আমরা বিদেশে আমরা এক্সপোর্ট করে সেখান থেকে আমরা কারেন্সি গেইন করতে পারবো। আমরা বর্তমানে যে ইন্টারন্যাশনাল ফাইটে আছি, এই ফাইটে শুধুমাত্র এফিসিয়েন্সি এবং ডাইভার্সিফিকেশন অফ মার্কেট, এই দুইটা জিনিস দ্বারাই টিকে থাকা যাবে। সো ইন্টারনালি আমাদের এফিসিয়েন্সি লেভেল হাই করতে হবে, আর গভর্নমেন্টের মাধ্যমে সারা ওয়ার্ল্ডের আরও কোন কোন মার্কেটে, যেমন আসিয়ান আছে, সাফটা আছে, আফটা আছে, এরকম যত কন্ট্রাকচুয়াল রিজিওনাল ব্লক আছে, তাদের ওই মার্কেটগুলো ক্যাপচারের দ্বারা আমাদের মার্কেটটা ডাইভার্সিফাই করতে হবে। এখন এফিসিয়েন্সি লেভেল বাড়ানোর নর্মাল দুইটা জিনিস, একটা হচ্ছে ন্যাচারাল গিফট, যে
ন্যাচারালি বেশি আছে, কিছু করার নাই। আর কিছু যদি ঘাটতি থাকে সেটা হচ্ছে ট্রেনিংয়ের দ্বারা এফিসিয়েন্সি বাড়াবো। আর ডাইভার্সিফিকেশন হচ্ছে অল্টারনেটিভ রুটস খুঁজে বের করব। আর হচ্ছে বর্তমানে আমাদের লেবার ফোর্স আছে ইনসাইড এবং আউটসাইড, এই লেবার ফোর্সটাকে ডাইভার্সিফাইড সেক্টরে আমাদের ইউটিলাইজ করতে হবে। সো এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ সবাইকে।